আচ্ছা, কন্টেনারের মুখ খুলে দেখি ভিতরে কি পাওয়া যায়। এরপর কন্টেনারের দরজার তালা হাতুড়ি দিয়ে ভেঙে খুলে এরপর কন্টেনারের মুখ খুলতেই সেখান থেকে কালো ধোঁয়া এবং একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়। এখানে তেমন কিছুই পাওয়া যায় না, শুধু পাওয়া যায় একটা কঙ্কাল। কঙ্কালটাও যেখানে সেখানে পুড়ে গেছে। কন্টেনারের ভেতরে কঙ্কাল এবং ছাই ছাড়া কিছুই নেই। কঙ্কালটাকে বের করে ফরেন্সিক ল্যাবরেটরিতে উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এদিকে সাংবাদিকগুলো ক্যামেরা উঁচু করে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে থাকে। শেষে নতুন এক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। মিঠুন স্টোরি এবং তমা ডায়েরি চ্যানেল পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের সভাপতি নাহিদ ইসলামকে কন্টেনারে ভেতরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ভেতরে কঙ্কাল ছাড়া কিছুই পাওয়া যায়নি। সাথে পাওয়া গেছে ইন্সপেক্টরকে দেওয়া একটা ছোট মেসেজ এবং ফেলে রাখা চিঠি। চলুন তাহলে সেখানে কি লেখা ছিল ইন্সপেক্টর সৈকত আলী বলবেন আমাদের এই সংবাদ প্রতিবেদনে। দেখুন, আমরা এতটুকু জানতে পেরেছি প্রতিশোধ নেওয়ার জন্য ভিক্টর ফিরে এসেছে। সে আজও মরেনি, বেঁচে আছে। যারা তাকে মারতে চেয়েছিল তারা তাকে মারতে পারেনি, বরং কোনো না কোনোভাবে বেঁচে ফিরে এসেছে। এখন প্রতিশোধ নিচ্ছে। নিজের ভালোবাসা, নিজের পরিবার পরিজনকে হারানোর প্রতিশোধ হিংস্র হয়ে উঠেছে। তাই আমি বলতে চাই, ক্যামেরাতে যারা এই খবর শুনছে তারা সতর্ক হয়ে যান। কেননা এদের মধ্যে থেকে হয়তো বা আপনারা কেউ এই অপরাধীর সাথে যুক্ত। নিজেদের জীবন বাঁচাতে চাইলে সকলে সাবধান হয়ে যাবেন। আর মেসেজ এবং চিঠি লেখা ছিল। আমি ভিক্টর। নতুন এক রূপে ফিরে এসেছে আগন্তুকের বেশে। আমি ঝড়, আমি তুফান। আমার নেই অস্তিত্ব, আমার নেই ছায়া। আমি শুধুমাত্র এক ধোঁয়াশা। পারলে আমার হাত থেকে তোরা বেঁচে দেখা। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়ঙ্কর তথ্য। তবে কি আরও খুনের পালা হতে চলেছে? পরবর্তী খুন করা হতে চলেছে, সেটা কে হতে পারে? এরপর চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা বাড়িয়ে দেয়, সবকিছু পরিষ্কার করে সেই জায়গা সিল করে দেয়। চলে আসে তারা। এতক্ষণ এই সমস্ত ঘটনা টিভির স্ক্রিনে দেখছিল সকলেই মিলে। এক একজন এক এক জায়গা থেকে সমস্ত ঘটনা দেখছিল। এমন সময় মন্ত্রীর অফিসে থাকা কলিং বেল বেজে ওঠে। বাইরে থেকে পারমিশনের অভয় পেয়ে ভেতরে প্রবেশ করে এমপি সাকিব অনুমতি ছাড়াই চেয়ারে বসে পড়ে আর বলতে থাকে। মন্ত্রী সাহেব, এটা আমি কি নিউজ দেখলাম? আমি নিজেই নিজের কান ও চোখকে বিশ্বাস করতে পারছি না। এখন আমাদের কি হবে? শামীম ফিরে আসা মানে তো আমাদের মৃত্যু নিশ্চিত। এতদিনের কষ্ট করে তৈরি করা সাম্রাজ্য এত তাড়াতাড়ি শেষ হতে দিব না। আমি প্ল্যান করতে হবে। নাহিদ, আকাশ, আশিক সবাইকে মেরে ফেলেছে। আমরা মাত্র কয়েকজন বাকি আছি। আচ্ছা দাঁড়াও, আমি রেশমা বেগমের সাথে কথা বলি। উনি কি বলে শুনি। এরপর এন্তাজুল সাহেব ফোন করে রেশমা বেগমকে। ওপাশ থেকে রেশমা বেগম ফোন রিসিভ করতেই বলে ওঠে। মন্ত্রী সাহেব বলুন। ভয় পেয়েছেন তাই তো? আপনি যে জন্য ফোন দিয়েছেন সেই নিউজটা আমি দেখেছি। ম্যাডাম, এখন তাহলে কি করবেন? কি আর করব, নতুন করে প্ল্যান সাজাতে হবে। কিভাবে কি করবেন? আজকে রাতে একটা মিটিংয়ের ব্যবস্থা করুন, সেখানে সমস্ত কথা হবে। এখন আমি রাখি। এই বলে কলটা কেটে যায়। তারপর সাকিব এবং মন্ত্রী সাহেব মিলে সমস্ত কিছু রেডি করতে থাকে। সবাইকে এক জায়গায় আসার জন্য বলে দেয়। দেখতে দেখতে সময় কেটে রাত হয়। রাতের আধারে 4 তলা ভবনের ওপরে বেশ কয়েকজন মিলে মিটিং রুমে বসে আছে। নিজেদের মধ্যে কথা বলবে বলে কোনো এক ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে, যিনি এখনো এখানে এসে উপস্থিত হয়নি। চলুন তাহলে আমরা আরেকটু ঘুরে আসি অতীত থেকে। ততক্ষণে সেই ব্যক্তিটা না হয় আসুক মিটিং রুমে। আপনাদের নিশ্চয় মনে আছে, বিকেলে রওনা দিয়েছিল রিশমা বেগম এবং নুসরাত তাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে দুজনে গল্প করতে করতে যেতে থাকে। এমন সময় তাদের সামনে বেশ কয়েকটা গাড়ি এসে থামে। গাড়ির ভেতর থেকে বেশ কয়েকটা গুন্ডা বের হয়ে এসে তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে। তোরা গাড়ি থেকে বের হ, নয়তো সোজা গুলি করে দেব। আরে কে তোমরা? এখানে কি চাই? আমাদের গাড়ি থামিয়েছো কেন? তোমরা কি জানো আমি কার মা? কথা কম, নয়তো সোজা এখানেই শুট করে দেব। আমরা জানি আমরা কি করছি। আর তোরা কে?
ছেলেগুলো আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নুসরাতের মুখে কিছু একটা স্প্রে করে দেয়। সাথে সাথে নুসরাত সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর রেশমা বেগম গাড়ি থেকে নেমে পড়ে। ইশারা দেওয়ার সাথে সাথে ছেলেগুলো নুসরাতকে নিয়ে চলে যায় অজানা কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে। শহরটা যেন রক্তের ঘ্রাণে মেতে উঠেছে, নতুন কিছু হতে চলেছে এই শহরে। আপন মানুষগুলো বিশ্বাসঘাতকতা করতে চলেছে আজকের এই ভয়ঙ্কর রাতে। ঠান্ডা হাওয়া বইছে, আকাশে তারা উঠেছে, কিন্তু মেঘগুলো ছোটাছুটি করছে। পরিবেশটা গভীর হয়ে আছে। অনাথ আশ্রমে কিছু কাজের জন্য এসেছিল শামীম। একাই অনাথ আশ্রম থেকে বের হতে যাবে এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে না তাকিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো মিস্টার ভিক্টর, অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ। অপেক্ষা করছি। কে তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলি? তোর পুরনো শত্রু মন্ত্রী বলছি। তোর পরিবারকে বাঁচাতে হলে আমার ঠিকানায় চলে আয়। তোর মার বউকে তুলে এনেছি, তাদেরকে বাঁচাতে হলে তোকে আমার ঠিকানায় আসতে হবে। আমি তো ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস, কিন্তু এখন তো দেখছি তুই এতদিনে আরো হিংস্র হয়ে গেছিস। প্রতিশোধের নেশা আমাকে পাগল করে তুলেছে। যতক্ষণ না তোর রক্ত দিয়ে গোসল করতে পারছি, ততক্ষণ শান্তি নেই এই দেহে মনে। সময় বলে দেবে কে কার রক্ত দিয়ে গোসল করে। তোকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই এখন নিজের মৃত্যুর জন্য নিজেই ছটফট করেছিস। তাহলে মৃত্যু তোকে দিতেই হবে। অপেক্ষা করছি পদ্মা সেতুর পাশেই বড় মাঠে। পারলে তোর পরিবারকে বাঁচিয়ে দেখা। আর হ্যাঁ, একা আসবি যদি কলিজা থাকে তো। এমন সময় কল কাটতে যাবে ঠিক তখনই রেশমা বেগম বলে ওঠে, বা এখানে আসিস না, আমাদের মেরে ফেললেও তুই এখানে আসিস না, তোকে ওরা মেরে ফেলবে বাবা। আমি আসছি বা আমি আসছি, তোমাদের কিছু হতে দেব না। কথাটা বলে কলটা কেটে দেয়। শামীম সেখানে এক মুহূর্ত দেরি না করে ফুল স্পিডে বাইক টেনে তাদের ঠিকানায় যেতে থাকে। রাত তখন 7টা বেজে গেছে। অন্যদিকে সবাই অপেক্ষা করতে থাকে শামীমের আসার। চেয়ারে বেঁধে রেখেছে নুসরাতকে। এমন সময় সেখানে একটা বাইকের সাথে মেয়ে হেলমেট পরা স্পষ্ট দেখা যায় না। আগন্তুকটাকে দেখে মুচকি একটা হাসি দেয় ইন্তাজুল হক আর বলে ওঠে, অবশেষে চলে এলে আমার মৃত্যুপুরীতে মরতে। শালা জানোয়ার, আমার পরিবার কোথায়? তোর শত্রুতা আমার সাথে। আমার পরিবারকে ছেড়ে দে। তোর ভয়ে পুরো পৃথিবী কাঁপত, কিন্তু আজকে তোর মৃত্যু দেখে পুরো পৃথিবী কাঁপবে। তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? মৃত্যু নিয়ে খেলছিস না। পারলে এখান থেকে তোর পরিবারকে বাঁচিয়ে দেখা। কথাটা বলে হেসে ওঠে ইন্তাজুল সাহেব। যেন পরিবেশটা এক দমকা হাওয়ায় শীতল করে দেয়। সকলের লোমগুলো খাড়া হয়ে ওঠে। ইন্তাজুল সাহেবের হাসিতে পরিবেশটা যেন আরো গভীর আর অন্ধকারে ছেয়ে যায়। শামীম এবার কোনো কথা ছাড়াই কোমর থেকে বন্দুক বের করে যখনই গুলি করতে যাবে, ঠিক তখনই বন্দুক থেকে কোনো গুলি বের হয় না। এটা দেখে ইন্তাজুল আরো হেসে ওঠে আর বলে ওঠে, খেলা জমে গেছে। তুই ভাবলি কি করে তোর কোমরে থাকা বন্দুকটাতে বুলেট থাকবে? শামীম ইন্তাজুলের কথায় অবাক হয়ে যায়। অতীতে ডুব দেয়, ভাবতে থাকে বিকেলের কথা। তার বন্দুকটা যখন টেবিলের উপরে ছিল, ঠিক তখনই সেখানে তার বন্দুক হাতে নিয়েছিল সাকিব। সাকিব বন্দুকটা হাতে নিয়ে কি যেন করছিল। ব্যস্ত থাকায় শামীমের সেদিকে খেয়াল ছিল না। শামীম ভাবতে থাকে। এমন সময় বলে ওঠে, তার মানে সাকিব ভাই? তুই নিজেও জানিস না তোর সাথে আজকে কি কি হতে চলেছে। তোর মৃত্যু দেখে শুধু পুরো পৃথিবী নয়, বরং জঙ্গলে থাকা হিংস্র পশুগুলো কেঁদে উঠবে। শামীম দাঁড়িয়েছিল আর ভাবছিল তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারে। শামীম যখনই সামনে এগোতে যাবে, ঠিক তখনই তার ওপর কেউ জাল ফেলে দেয়। জালে আটকা পড়ে যায় শামীম। এটা দেখে ইন্তাজুল সাহেব আরও হেসে ওঠে। এরপর নুসরাতের মুখ খুলে দেয়া হয়। নুসরাত কান্না করতে করতে বলে ওঠে, স্বামী, তুমি এইখানে কেন এলে? তোমাকে এরা বাঁচতে দিবে না। এখানে তোমার বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেছে, তুমি এখানে কেন এলে? এখানে এলে তোমাকে ওরা আজকে মেরে ফেলবে। শামীম শুধু সবটা শুনছে। ইন্তাজুল হেসে ওঠে, তোর সাথে তো তোর প্রিয় মানুষগুলো বিশ্বাসঘাতকতা করেছে। যেখানে প্রিয় মানুষগুলোই বেইমানি করে, সেখানে শত্রুর প্রয়োজন হয় না। এমন সময় কেউ একজন নুসরাতের গলায় হালকা করে একটা ব্লেড দিয়ে টান দেয়। তাতে এই গলার চামড়া কেটে রক্ত বের হতে থাকে। এটা দেখে শামীম চিৎকার করে বলে ওঠে, ওই ওই তোদের কি চাই?
কথাটা বলে শামীম যখন সামনে এগোতে যাবে ঠিক তখনই পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। পুরো পৃথিবী যেন তার ঘুরতে থাকে। অন্যদিকে নুসরাত এটা দেখে চিৎকার দেয়। শামীম পিছনে ঘুরে দেখতে পায় সাকিব তার মাথায় আঘাত করেছে। সাকিব হাসতে থাকে। সাকিবের হাতে একটা লোহার রড। শামীম অবাক হয়ে তাকিয়ে আছে। সাকিব ভাই, তুমি আমার সাথে কি করব বল, তোকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না, কারণ তুই আমার মাথায় বন্দুক ধরেছিস। কোনো দিন না হয় তুই আমাকেই মেরে ফেলিস। তাই মন্ত্রী সাহেব আমাকে অফার দিল, আমাকে এমপি বানাবে, সাথে সিংহাসনের পার্টনার বানাবে। তাই ভাবলাম তোকে আর আমার প্রয়োজন নেই, তোকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলি। কিরে, কেমন লাগছে? তোর জন্য আরো সারপ্রাইজ বাকি আছে। কথাটা বলতে না বলতেই হঠাৎ করে শামীমের বুক বরাবর দুজন লাথি মারে। লাথি খাওয়ার সাথে সাথে জালে পেঁচিয়ে মাটিতে পড়ে যায় শামীম। শামীম উল্টো হয়ে পড়ে যায়। মাথাটা ভীষণ ব্যথা করছে। কোনো রকমে সোজা হয় আর মাটি থেকে উঠে বসে। সামনে তাকিয়ে দেখতে পায় সাকিবের পেছনে দাঁড়িয়ে আছে আকাশ, আশিক, রেজাউল এবং নাহিদ। শামীম তাদেরকে দেখে অবাক হয়ে গেছে। সরি ভাই, মাফ করে দিও। কি করবে বলো, ক্ষমতার লোভ তো আমাদের হয়, তাই তোমার সাথে ছোট্ট একটা গেম খেললাম। কি করব বলো ভাই, আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু এরা থাকতেই দিল না। টাকা আর ক্ষমতার লোভ দেখিয়ে তাদের কাছে নিয়ে আসলো। টাকা আর ক্ষমতা দুটোই বিনিময়। তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তাই তোমাকে সরিয়ে দিচ্ছি। আহা, এত গর্জন করিস না। আজকে তুই অসহায়, তুই শুধুই অসহায়। তুই নিজেকে সিংহ মনে করিস না। আমিও মানলাম তুই সিংহ। দেখ, তোর সামনে কতগুলো শিকার, কিন্তু তোর শরীরে শক্তি নেই সেই শিকার করার জন্য। শামীম খেয়াল করে তার শরীরে শক্তি কাজ করছে না, যেন শরীরে শক্তি পায় না, কেমন যেন শরীরটা দুর্বল দুর্বল লাগছে। এটা দেখে ইন্তাজুল সাহেব হেসে ওঠে আর বলে ওঠে, তোর মনে আছে তুই যখন অনাথ আশ্রম থেকে বের হওয়ার সময় জুস খেয়েছিলি? সেটা আমার দেয়া ছিল, আর সেটা খেয়ে তোর এই অবস্থা। আর সেই কাজটা করেছে নাহিদ আমার কথা মতো। তার মানে তোরা সবাই মিলে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিস? শুধু আমরা নয়, তোর বিরুদ্ধে পুরো পৃথিবী যুদ্ধ ঘোষণা করেছে। তোর জন্য অনেক সারপ্রাইজ বাকি আছে। এখন নাহিদের ইচ্ছে হয়েছে তোর বউয়ের সাথে রোমান্স করার। আমি মানা করতে পারিনি। তোর চোখের সামনে নাহিদ এখন রোম্যান্স করবে। সরি ভাই, আমার টাকা পয়সা ক্ষমতা কিছুই লাগবে না। আমার শুরু থেকেই তোমার বউয়ের দিকে নজর ছিল। তাকে চেয়েছিলাম, তারা দিতে চেয়েছি, আর আজকে সবার সামনে আমার লজ্জা করছে। তুমি বরং দেখো আমি কি করি। কথাটা বলে নাহিদ নুসরাতের দিকে এগোতে থাকে। এটা দেখে ইন্তাজুল সাহেব আবার বলে ওঠে, ওই, তোরা ওই সিংহকে ছেড়ে দে। সিংহ খাঁচায় ধরা পড়েছে, তাকে ছেড়ে দে, যেন সে বইয়ের ইজ্জত বাঁচাতে পারে। জি বস। মন্ত্রীর কথা মতো কয়েকজন মিলে শামীমের উপর থেকে জাল সরিয়ে নেয়। শামীম টালমাটাল হয়ে তার দুর্বল ও রক্তাক্ত শরীর নিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। ভীষণ কষ্ট হচ্ছে শামীমের। নাহিদের এগিয়ে যায় নুসরাতের দিকে। শামীম হাঁটতে থাকে নুসরাতের দিকে। নাহিদ নুসরাতের বুকের ওপর থেকে ওড়নাটা সরাতে যাবে। এমন সময় শামীম যখনই নাহিদকে মারতে যাবে ঠিক তখনই কয়েকটা ক্যাসক্যাচ শব্দ হয়। ব্যথায় কুঁকড়ে ওঠে। শামীম চমকে যায়, নুসরাত সহ সকলে, কেননা কেউ একজন পেছন থেকে শামীমের পেটের বরাবর ছুরি ঢুকিয়ে দিয়েছে। শামীম ব্যথায় কুঁকড়ে ওঠে। পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় রেশমা বেগম ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করেছে শামীমের। শামীম সব বড় বড় চোখ তুলে তাকিয়ে আছে। এটা দেখে সবাই হো হো করে হেসে ওঠে। হাসির এক মঞ্চ তৈরি হয়। শামীম হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে আর রক্তমাখা মুখে বলে ওঠে, মা, তুমিও আমার সাথে এমন করো? আর কথা বলতে পারল না। বুক বরাবর লাথি মারে রেশমা বেগম আর চিৎকার করে বলে ওঠে, মা? কে তোর মা? আমি তোর মা? রেশমা বেগমের সাথে সাথে সবাই হেসে ওঠে। নুসরাতের গলা দিয়ে রক্ত বের হতে থাকে। শামীমের মাথা ঘুরতে থাকে। পুরো পৃথিবীটা তার কাছে অন্ধকার লাগতে শুরু করেছে। পরিবেশটাও যেন থমকে গেছে। ঠান্ডা মৃদু বাতাস বয়ে যাচ্ছে পরিবেশে। বিদঘুটে হয়ে উঠেছে। শীতল ঠান্ডা দমকা হাওয়ায় জানান দিচ্ছে ভয়ের কোনো এক পূর্ব বাতাসে ঝড় উদয় হয়েছে চলেছে। রেশমা বেগম আবারও হেসে বলে ওঠে, আমি তো তোর মা নই, আমি হলাম তোর
কাছের শত্রু, যে কিনা তোর সাথে থেকে তোর দুর্বলতার জায়গাগুলো জেনে নিয়েছে। তারপর আমি তোর দলের মানুষগুলোকে কিনে নিয়েছি। এই যে তোর পাশে দাঁড়িয়েছে না, সব কয়টা আমার লোক। তোকে মারবো বলে এতদিন অপেক্ষা করেছিলাম, আর সেই সময়ের অপশন হতে চলেছে আজকে এই খোলা আকাশের নিচে। আমার সাথে ছলনা, আমার সাথে বেইমানি, সময় থাকতে আমাকে মেরে ফেল। শামীম বেঁচে গেলে তোদের পৃথিবীটাই জাহান্নাম হয়ে যাবে। আহা, সিংহ যখন খাঁচায় বন্দি হয়ে যায় ঠিক এমনই লাফালাফি করে যেমনটা তুই করছিস, কিন্তু সিংহ জানে না তারা লাফালাফি খাঁচার ভেতরে, খাঁচার বাইরে না। সরি শামীম, পারলে মাফ করে দিস ভাই। মেরে ফেলতে হবে তোকে, কারণ স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কিছুই নেই। স্বার্থের জন্য রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে, সেখানে তুই তো আমার সম্পর্কের ভাই। প্রত্যেকের কথাগুলো যেন আজকে শামীমের হৃদয়ে আঘাত করছে। নুসরাতের দিকে শামীমের চোখ যায়। শামীম বলে ওঠে, প্রয়োজনে তোরা আমাকে মেরে ফেল, তবুও তোরা নুসরাতকে ছেড়ে দে, ওকে যেতে দে। নুসরাতের কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও গলা ফাটিয়ে বলে ওঠে, না শামীম, আমি তোমায় ছাড়া যেতে পারবো না। মরলে দুজন মরবো একসাথে, বেঁচে থাকলেও দুজন একসাথেই বাঁচবো। বেঈমানদের মাঝে তুমি আমাকে একা রেখে যেও না। আমি এই বেঈমানদের মাঝে বেঁচে থাকতে পারবো না। ভাই আর ভাবির ভালোবাসা দেখলে হৃদয়টা আনন্দে মেতে ওঠে, কিন্তু কিছু আর করার নাই, মরতে এখন হবে। ওদের ভালোবাসা যেন আরও গভীর হয় তার জন্য আমি ব্যবস্থা করছি। তার আগে এটা বলে রাখি, তুই আমার স্বামী আর সন্তানকে মেরেছিলি। আজকে তোর সামনে আমি তোর ভালোবাসাকে মারব, পারলে বাঁচিয়ে নে। কথাটা বলে রেশমা বেগম একটা ধারালো ছুরি নুসরাতের পেটে ঢুকিয়ে দেয়। এফোর ওফোর হয়ে বেরিয়ে যায় ছুরিটা। শামীম এটা দেখে একটা চিৎকার দেয়, না না, তোরা ওকে মারিস না, তোদের পায়ে পড়ি, ছেড়ে দে ওকে, আমাকে মার। তোকেও মারবো, তবে তোর সাথে পুরনো হিসেব বাকি আছে। কিরে মাফিয়া, এখন প্রেমিকাকে বাঁচাতে পারিস না? তোর ভয় তো বলে পুরো পৃথিবী কাঁপে, আর এখন কিনা তুই তোর প্রেমিকাকে বাঁচানোর জন্য আমাদের পায়ে পড়ছিস। সো স্যাড। রেশমা বেগম আরও একবার ছুরি দিয়ে আঘাত করে। নুসরাতের মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। নুসরাতের পেটের ভেতর ছুরিটা এখনও বেঁধে আছে। স্বামী মাটি থেকে কোনো রকমে উঠে দাঁড়ায়। যখনই রক্তমাখা আর হিংস্র চোখ নিয়ে সামনে এগোতে যাবে, ঠিক তখনই পেছন থেকে পরপর দুইবার কেউ একজন ছুরির আঘাত করে। পেছন দিক থেকে পেটের সামনের দিকে ছুরি আঘাত বেরিয়ে আসে। নুসরাত এটা দেখে চোখের পানি ফেলতে থাকে, কিন্তু মুখ দিয়ে কথা বের হয় না। বেঈমানদের মুখে তৃপ্তির হাসি, যেন তারা বিশ্ব জয় করেছে। শামীম শুধু বিশ্বাসঘাতকদের মুখের দিকে তাকিয়ে নিজের অসহায়তা অনুভব করছে। বেঈমানদের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে। হকস্টিক দিয়ে শামীমকে বেশ কয়েকজন মারতে আসে। ঠিক তখনই সানায় পায়ের গরম বুলেটের শব্দে জায়গাটা কেঁপে ওঠে। চমকে ওঠে সকলে, হতবাক হয়ে তাকিয়ে আছে রাস্তার দিকে। মিঠু পথ ধরে কেউ একজন বাইকের ওপর দাঁড়িয়ে বন্দুক হাতে এগিয়ে আসতে থাকে, আর এক এক করে চতুর্পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এই দৃশ্য দেখে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। স্বামী বলে ওঠে, চলে এসেছে আমার রয়্যাল বেঙ্গল টাইগার। সময় থাকতে তোরা আমাকে মারিসনি, এখন নিজেদের কবর খোঁড়ার জন্য তৈরি হয়ে নে। আগন্তুকটা বাইকের উপর থেকে লাফ দেয়। বাইকটা চলে যায় অন্যদিকে। আগন্তুকটা বেশ কয়েকটা গুলি চালায়। কয়েকটা ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আগন্তুকটা মাথার উপর থেকে হেলমেটটা খুলে ফেলে। সবাই অবাক হয়ে যায় সাগরকে দেখে। তারা ভেবেছিল সাগরকে এখান থেকে গিয়ে মেরে ফেলবে, কিন্তু সাগর এখন তাদের রাস্তার সবচেয়ে বড় কাঁটা হয়ে গেছে, যেন গলার মাঝখানে গিয়ে বিঁধে গেছে। না ফেলতে পারছে না গিলতে পারছে। এটা দেখে সাকিব বলে ওঠে, সাগর, তুই তুই এখানে কিভাবে এলি? হ্যাঁ হ্যাঁ, তোরা কি ভেবেছিস ভাই একা? ভাইয়ের সাথে আমিও আছি, লোকেশন ট্যাগ করে এসেছি। ভেবেছিলাম এখান থেকে গিয়ে তোকে মারবো, কিন্তু যেহেতু মরতে চলে এসেছিস, তাহলে তোকে মেরেই ফেলি এর সাথে, কি বলিস? তোরা ভুলে যাচ্ছিস, জঙ্গলে থাকা শিয়ালগুলোও শুধু চিৎকার করে পেছনে ছোটে, শিকার করতে পারে না। তারা নিজেরাই শিকার হয়ে যায় হিংস্র সিংহের সামনে। তোদের দুইজনকে মেরে এখানে ইতিহাস করব। শামীম ভাই, এই নাও তোমার পছন্দের তরবারিটা, আর নিজের ভালোবাসাকে বাঁচাও।
কথাটা বলে শামীমের দিকে একটা তরবারি বাড়িয়ে দেয়। এরপর শামীম মাটি থেকে খুব কষ্টে উঠে দাঁড়ায়। মুখ থেকে রক্ত পড়ছে, পেট থেকে রক্ত পড়ছে। নিজের পরনে থাকা টি শার্টটা খুলে পেটের উপর ভেতরে বেঁধে ফেলে। এরপর টালমাটাল হয়ে এগিয়ে যেতে থাকে। এটা দেখে অপর পাশে থাকা ছেলেগুলো বেশ কয়েকজন এগিয়ে আসে শামীমকে মারতে। শামীম হিংস্র ক্ষুধার্ত সিংহের মতো একজনকে তরবারি দিয়ে আঘাত করতে থাকে, জবাই করে ফেলতে থাকে, কয়েক টুকরো করে ফেলতে থাকে। পেছন থেকে কেউ একজন শামীমের পিঠের উপর ছুরির আঘাত করে, সাথে সাথে পিঠের চামড়া কেটে ফাঁক হয়ে যায়। এটা দেখে সাগর সেই ছেলেটার গলা থেকে শরীরটা আলাদা করে ফেলে। তাদের দুজনের মাঝে এক মহাযুদ্ধ শুরু হয়। সবাই মিলে সেটা দেখছে আর হাসতে থাকে। হঠাৎ করে গুলির শব্দে জায়গাটা কেঁপে ওঠে। পেছনে তাকিয়ে দেখতে পায় সাগর মাটিতে লুটিয়ে পড়েছে। সাগরের মাথায় গুলি লেগেছে। পরপর বেশ কয়েকটা গুলি করেছে সাগরের মাথায়। সাগর মৃত্যুর আগে একটা কথা বলে যায়, ভাই তুমি বেঁচে থাকলে এদেরকে জীবিত ছেড়ে দিও না। কথাটা বলে সাগর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে রেশমা বেগম বলে ওঠে, তোকে বাঁচাতে এসেছিল, কিন্তু এখন নিজেই মরে গেল। শিকার করতে এসে নিজেই শিকারী হয়ে গেল। এই মাফিয়া, তোর বন্ধুকে হারিয়েছিস, পারলে এখন বউকে বাঁচা। কথাটা বলে সবাই হাসতে থাকে। শামীমের শরীর থেকে রক্ত এখনও বের হতে থাকে। অন্যদিকে সাকিব আবারও ছুরি দিয়ে আঘাত করে নুসরাতের পেটে, আর নাহিদ নুসরাতের গলার উপর ছুরি রেখে টান দেওয়ার সাথে সাথে গলা থেকে মাথাটা মাটিতে লুটিয়ে পড়ে। শামীম এটা দেখে চোখ বন্ধ করে ফেলে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বেঈমানদের কাছে হেরে যায় তার পবিত্র ভালোবাসা। শামীম উঠে যখনই তার প্রিয়তমার কাছে যাবে, ঠিক তখনই ছুরি দিয়ে আরেকবার যেন তাকে আঘাত করে। সাথে সাথে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে। এরপর তাকে অনেকগুলো গুলি করে। শামীম খুব কষ্ট করে গড়াতে গড়াতে নুসরাতের কাছে যেতে থাকে। এক পর্যায়ে শামীম যখনই নুসরাতের নিথর দেহটা ধরতে যাবে, ঠিক তখনই রেশমা বেগম তা হাত পা দিয়ে চেপে ধরে। নুসরাত সেখানে মারা যায়। শামীম কান্না করতে থাকে। তার চোখের পানি আগুনের শিখার মতো অগ্নিকাণ্ড হয়ে ওঠে। শামীম জোরালো কণ্ঠে বলে ওঠে, এই বিশ্বাসঘাতকতা করার ফল তোদেরকে ভোগ করতে হবে। ফিরে আসবো আমি, প্রতিশোধ নিতে তৈরি থাকিস, সহ দলবল মিলে। কথাটা আর শেষ করতে পারেনি শামীম। রেশমা বেগম শামীমের বুকের ওপর পা রেখে পরপর বেশ কয়েকটা গুলি চালায়। এটা দেখে ইন্তাজুল সাহেব বলে ওঠে, আরে ম্যাডাম কি করছে? একাই যদি ওকে মেরে ফেলেন তাহলে আমার প্রতিশোধ নেওয়া হবে না এই জন্মে। আমাকে দিন। ইন্তাজুল সাহেব এসে আচ্ছা মতো পেটাতে থাকে শামীমকে। এরপর আবার একটা ধারালো ছুরি পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। শামীম ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। শামীম চোখ বন্ধ করে ফেলে। এটা দেখে ইন্তাজুল সাহেব বলে ওঠে, মেয়েটার লাশটাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেবে, আর এই শালা মাফিয়াটার লাশটাকে ব্রিজের উপর থেকে ফেলে দে। ঠিক আছে ভাই, কাজ হয়ে যাবে। এরপর পাশের জঙ্গলে সাগরের লাশের দেহটা ফেলে দেয়, আর ভিক্টরের লাশটাকে নিয়ে যায় ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দেয়। অন্যদিকে নুসরাতের লাশটাকে পাঠিয়ে দেয় তার বাবার বাড়িতে। সেখানে নুসরাতের পরিবার নিজের মেয়ের মৃত্যুর কারণে কান্নায় ভেঙে পড়ে। শেষ গোসল দিয়ে দাফন করে। রেশমা বেগম নিজেই নিজেকে মৃত বলে ঘোষণা দেয়, যাতে তাকে কেউ না খোঁজে। সেদিনের পর থেকে শহরের রং বাতাস সবটাই পরিবর্তন হয়ে গেছে। ধীরে ধীরে সন্ত্রাসীদের আতঙ্ক আর চাঁদাবাজি বেড়ে গেছে। পরিবেশটা মৃদু বাতাসে প্রবাহমান, চাপ বেড়ে গেছে। আপন মানুষের লাভের কারণে শত্রুতায় পরিণত পায় পুরো একটা গ্যাংস্টারের জীবন নষ্ট হয়ে যায়। সেদিনের পর থেকে শামীমের আর কোনো খবর পাওয়া যায়নি। এই ছিল জীবনের অতীত। আর বর্তমানে ফিরে আসা যাক। কি করে তাহলে ফিরে এলো নতুন করে এই ভিক্টরকে তো মেরে ফেলেছিল, তাহলে কিভাবে সে ফিরে এলো? প্রতিশোধ নিতে সবটাই বলল। চলুন গল্পের মধ্যে তার আগে আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাতের আধারে 4 তলা ভবনের উপরে বেশ কয়েকজন মিলে মিটিং রুমে বসে আছে নিজেদের মধ্যে কথা বলবে বলে। কোনো এক ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে, যিনি এখনও এখানে এসে উপস্থিত হননি। ঠিক তার কিছু মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত হয় একটা লাল গাড়ি। গাড়ির ভেতর থেকে বের হয় একজন আগন্তুক। এরপর ফ্ল্যাটের ভেতর ঢুকে লিফট ব্যবহার করে 4 তলা ভবনের উপরে চলে যায়। হালকা করে ধাক্কা দিয়ে সরাতেই মিটিং রুমের দরজা খুলে যায়। মানুষটাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। এরপর মানুষটা কোনো কথা ছাড়াই সবার সামনে চেয়ারে বসে পড়ে আর বলে ওঠে, সবাই সাবধান হয়ে যাও, কারণ ভিক্টর ফিরে এসেছে। সে মরেনি, বরং আগে থেকে দুগুণ শক্তিশালী হয়ে প্রতিশোধ নিতে এসেছে। রেশমা বেগমের কথা শুনে সবার কলিজার পানি শুকিয়ে যায়। ইমদাদুল হক বলে ওঠে,
তাহলে এখন আমাদের কি করব? ও তো আমাদের কাউকেই ছাড়বে না, প্রয়োজনে কবর থেকে তুলে এনে মেরে ফেলবে। চারদিকে ছেলেপেলে লাগিয়ে দেই। ভাই, আমি আজকে দেশ ছেড়ে চলে যাব। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমার মরার কোনো ইচ্ছে নেই। ভয়ের কিছু নেই, আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং খবর নিতে হবে তার আড্ডাখানা কোথায়। সে একা এসবের সাথে যুক্ত নাকি সবাই মিলে? মৃত্যু আমাদের চারপাশে ঘুরছে, সবাই সাবধান। জীবনটা বর্তমানে পকেটে নিয়ে ঘুরতে হবে, কারণ সে যতজনকে মেরেছে খুব ভয়ঙ্কর শাস্তি দিয়েছে। আমাদের ছেলেপেলে আরো বাড়িয়ে দিয়েছি, কোনো সমস্যা হলে সাথে সাথে সমাধান করা যাবে। নতুন করে প্ল্যান গুছাতে হবে যাতে তাকে আবার আমরা আমাদের জালে ফেলতে পারি। আর এবার তাকে জবাই করে মেরে ফেলবো যদি আমি আমার সামনে পাই। ওকে বলি দিব আমি। কি প্ল্যান ম্যাডাম? আজকে তোমরা যাও, আমাকে একদিন সময় দাও, বিষয়টা আমি ভেবে কালকে জানাবো। তারপর আর কেউ কোনো কথা না বলে এক এক করে সেখান থেকে চলে যায়। সর্বশেষ সেখান থেকে বের হয় রেজাউল ও রবিউল। একসাথে দুজনেই মিটিং রুম থেকে বের হয়। এরপর গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে প্রবেশ করতেই তাদের গাড়ির সামনে এক আগন্তুকের আগমন ঘটে। তা দেখে ভয়ে বলে ওঠে, কে তুই? হঠাৎ করে কোথা থেকে এলি? মরার জন্য পাখনা গজিয়েছে? আগন্তুকটা ছোট্ট একটা হাসি দেয়। এরপর বাইকের উপরে বসে সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে কয়েকটা টান দিয়ে সিগারেটের অংশটা গাড়ির উপরে ছুঁড়ে মারে। আগন্তুকটা গুটি গুটি পায়ে গাড়ির সামনে গিয়ে জানালার কাচ ভেদ করে তাদের নাকের উপরে কি যেন একটা স্প্রে করে দেয়। সাথে সাথে তারা দুজনে জ্ঞান হারিয়ে ফেলে। আগন্তুকটা সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। কেউ একজন গাড়ির ভেতর ঢুকে গাড়ি নিয়ে চলে যায়। দেখতে দেখতে রাত আরো গভীর হতে থাকে, পরিবেশটা তত ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। নিস্তব্ধ রাত, পরিবেশটা শুনশান, চতুর্পাশে ভয়ঙ্কর পশু পাখির ডাকাডাকি। নিস্তব্ধ রাতের তারাগুলো আকাশে জলজল করে উকি দিয়েছে। আকাশে চাঁদ উদয় হয়েছে তার কিরণ মাখা হাসি নিয়ে। সুইমিং পুলের উপরে পিলারের সাথে বেঁধে রেখেছে দুজনকে। নিচে দেখা যাচ্ছে বেশ কিছু কুমির। দুজনকে একটা পিলারের বাঁশের সাথে দুই প্রান্তে বেঁধে রেখেছে। গলায় রশি দিয়ে সুইমিং পুলের উপরে ঝুলিয়ে রেখেছে। কুমিরগুলো জিহ্বা বের করে লোভ লালসাময় দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সুযোগ পেলেই গিলে খাবে। একজন ছেলের ওপর হাতে রেখেছে একটা লোহার অংশ। ছেলেটা সেটা হাতে নিয়ে সুইমিং পুলের উপর ঝুলে আছে। ছেলেটার হাতের থেকে সুইমিং পুলের লোহার অংশটা পড়ে যায়। সাথে সাথে অপর পাশে থাকা একটা ছেলে নিচে নেমে যায়। সাথে সাথে বেশ কিছু কুমির উপরে লাফ দেয়। সাথে সাথে ঝুলে থাকা ছেলেটার অর্ধেক শরীর কামড়ে গিলে ফেলে। কোমর থেকে নিচের অংশটা কুমিরটা খেয়ে ফেলে। গলায় রশি পেঁচিয়ে অর্ধেক অংশ ঝুলে থাকে, ছটফট করতে থাকে বাকি কাটা অংশ। সুইমিং পুলের উপর শরীরের অর্ধেক অংশ থেকে গড়গড় করে রক্ত পড়তে থাকে। এই দৃশ্য দেখে রবিউল চিৎকার করে ওঠে, কে তুমি? কি চাও আমাদের কাছে? আমাদের ছেড়ে দাও। ছেড়ে দিব তো, তবে সারা জীবনের জন্য ছেড়ে দিব মুক্ত আকাশে। এই বলে আগন্তুকটা নিজের মুখের ওপর থেকে সেই মাস্কটা খুলে ফেলে। আগন্তুকটাকে দেখে রবিউল ভয়ে চিৎকার দেয়, ভেক্টর ভাই, তুমি বেঁচে আছো? তার মানে আর তুমি তাহলে এতদিন বাকি সবাইকে মেরেছো? হ্যাঁ, এতদিন সবাইকে মেরেছি, আর আজকে তোকে মারবো। আমাকে ছেড়ে দাও ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, মাপ চাই তোমার কাছে। আমি শত্রুকে ছেড়ে দিতে পারি, কিন্তু কোনো বিশ্বাসঘাতককে নয়। পারলে আমায় মাফ করে দিস। কথাটা বলে সুইমিং পুলের ওপর থেকে ছেলেটাকে নামিয়ে একটা টেবিলের ওপর শুইয়ে দিয়ে রশি দিয়ে বেঁধে দেয়। এরপর গাছ কাটা একটা মেশিন হাতে নিয়ে ছেলেটার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত টুকরো টুকরো করে কেটে ফেলতে থাকে। ছেলেটা চিৎকার করতে থাকে। যতক্ষণ তার শরীরে জীবন ছিল, টুকরোগুলো জ্বলে থাকা কুমিরগুলোকে দিয়ে দেয়। কুমিরগুলো তৃপ্তি সহকারে মাংস খেয়ে সুখের ঘুমে চোখ বন্ধ করে। আগন্তুকটা মুচকি হেসে সেখান থেকে চলে যায়। রাত আরও গভীর হতে থাকে, পরিবেশ তত নিস্তব্ধ হতে থাকে। রাস্তার দু সারিতে অসংখ্য গাছ, রাস্তাটা বেশ অন্ধকার ও ভয়ঙ্কর। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসা খেকশিয়াল ও বিভিন্ন পোকামাকড়ের কিচিরমিচির শব্দ, গাছের আড়ালে থাকা বিভিন্ন পশু পাখি ও প্রজাতির আনাগোনা। আগন্তুকটা বাইক ফুল স্পিডে ট্রেনে চলছে। একপাশে পুকুর, অন্য পাশে বাগান, কবরস্থানে ঝোপঝাড় আর জঙ্গলে পরিবেশটা বেশ অন্ধকার। কবর থেকে ভেসে আসা বিভিন্ন প্রজাতির ভয়ঙ্কর সব আনাগোনা। আগন্তুকটা কবরস্থানের ওপরে এসে বাইকটা স্ট্যান্ড করে তারপর জুতো খুলে শীতল সবুজ ঘাসের উপর হেঁটে চলেছে একটা কবরের দিকে। কবরের সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে আবারও বসে পড়ে আর বলে ওঠে, আমার প্রিয়তমা, আমি তোমাকে আমার কারণেই হারিয়ে ফেলেছি, তবে যারা ছিল
এসবের মূল মাস্টার মাইন্ড তাদেরকে আমি তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। আর মাত্র কয়েকজন আছে, তারপর হয়তো আমিও চলে আসব তোমার কাছে। কবরটা দেখে আগন্তুকটার চোখ থেকে বরফের ন্যায় নোনা পানি গড়িয়ে পড়ে। আগন্তুকটা সেখানে কবর জিয়ারত করে আবার চলে আসে তার নিজ গন্তব্যে। সকাল হয়েছে, মানুষ ছোটাছুটি করছে নিজেদের কর্মস্থানে, কেউ চায়ের দোকানে কিংবা কেউ নিজের বাড়িতে গরম চায়ের কাপে চুমুক দিয়ে টিভির পর্দায় চোখ রেখে খবর শুনছে, কেউ বা দেখছে পত্রিকা। আজকে শিরোনাম ও হেডলাইন সাংবাদিক বলে ওঠে, পাবনা নামক একটা হোটেলে পাওয়া গেছে দুজনের লাশ। চিহ্নিত করে বলা গেছে একজনের নাম রেজাউল, অন্যজনের নাম রবিউল। একজনকে গাছ কাটা মেশিন দিয়ে কেটে কুমিরকে খাইয়ে দিয়েছে। সুইমিং পুল থেকে কুমিরগুলোকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে সুইমিং পুলের ওপরে ঝুলে থাকা অর্ধেক দেহ ফরেনসিক ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে। কথায় থামবে এই প্রতিশোধের নেশা। তবে কি ভিক্টর ফিরে এসেছে? সত্যিকারের তথ্য। তবে কি বেঈমানদের আস্তানা হবে এবার কবরে? দেখি না শেষ পর্যন্ত কি হয়। তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। সবাই খবরটা দেখে যে যার মতো চায়ের দোকানে বাড়িতে সমালোচনা করতে থাকে। বেশ কিছু মানুষের মুখে ফুটে উঠেছে হাসি, আর কিছু মানুষের মুখে ভয়ের এক আতঙ্কের ছাপ। খবর দেখে জরুরি ভিত্তিতে মিটিং দেখেছে রিশমা বেগম। মিটিং রুমে বসে আছে সবাই। রিশমা বেগম বলে ওঠে, অনেক হয়েছে লুকোচুরির খেলা, কালকেই শেষ করব এই মাফিয়ার খেলা। কিভাবে কি করব? ওই মেয়েটার বাবা মা বেঁচে আছে, তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে ভালো করে বোঝাতে হবে। তাদেরকে দিয়ে একটা মিথ্যা কথা বলবো যে তাদের মেয়ে বেঁচে আছে এবং তাকে তাদের বাড়িতে রাখা হয়েছে অবজারভেশনে। এই কথা শুনে যখন আগন্তুকটা সেই বাড়িতে পা রাখবে, ঠিক সেদিনই আমরা তার বলগুলিয়া সাঙ্গ করে দিব। প্ল্যান আরও সুন্দর করে সাজাও, নিজেদের মতো কাজ করো। বুঝে গেছি ম্যাডাম, আর কিছু বলতে হবে না। সবাইকে মেরে ফেলেছে, এবার তাকে মেরে আমরা তিনজন করবই শহরে রাজত্ব। তাহলে তাদেরকে তুমি নিয়ে আসার ব্যবস্থা করিও। এরপর ইন্তাজুল সাহেবের কথা মতো ছেলেগুলো তুলে নিয়ে আসে তাদেরকে দিন দুপুরে একটা বাংলো বাড়িতে। আর সেখানে গিয়ে উপস্থিত হয় তারা তিনজন মিলে। সবাইকে দেখে আমজাদ হোসেন বলে ওঠে, আপনারা কি কে আর আমাদেরকে তুলে নিয়ে এসেছেন কেন? তোদেরকে তুলে নিয়ে এসেছি তোদের জামাই মাফিয়াকে মারার জন্য। তোদের জামাই অর্থাৎ ভিক্টর, সে বেঁচে আছে, মরেনি। তোদের তুলে এনেছি কারণ তাকে মারবো বলে। ভিক্টর বেঁচে আছে? এত খুশির কিছুই হয়নি, আজকে রাতেই তাকে মেরে ফেলবো, তাও তোদের চোখের সামনে। তোমাদের দোয়াই লাগে, তোমরা তাকে মেরো না, তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দিয়ে কি আমরা নিজেরাই মরবো নাকি? তোর জামাই অলরেডি সবাইকে মেরে ফেলেছে, শুধু আমরা তিনজন বেঁচে আছি। আমাদের জীবন পুরো পকেটে নিয়ে ঘুরতে হয়, কখন আমাদের মেরে ফেলবে আমরা নিজেরাও জানি না। মৃত্যু আমাদের চতুর্পাশে ঘুরছে, তোর জামাইকে মেরেও আমরাও শান্তিতে থাকবো। শোন বুড়ো, তুই কালকে তোর বাড়ির সামনে সাংবাদিক কনফারেন্স বলবি তোর মেয়ে বেঁচে আছে। বলবি তোর মেয়ে বেঁচে আছে আর সে এই বাড়ির ভিতরে অবজারভেশনে আছে। শুধু এতটুকুই বলবি। এবং তুই যাকে কবর দিয়েছিলি সেটা ছিল অন্য কোনো এক মেয়ে। তুই নিজের মেয়েকে পেয়ে খুশি, কিন্তু তুই বলবি ভিক্টর আর বেঁচে নেই, কিন্তু আমার মেয়ে বেঁচে আছে, সে শয়তানদের হাতে মরেনি। তুই শুধু এতটুকুই বলবি, বাকিটা আমরা নিজেরাই করে নেব। তাহলে এক কাজ করি, সাংবাদিকগুলো কিছু টাকা দিয়ে তারা যেন এই ভিডিওটা ভালোভাবে ভাইরাল করে এবং ভিক্টরের কাছে পর্যন্ত পৌঁছে যায়। ভাই। ইন্তাজুল ফোন করে সাংবাদিকগুলোকে তারা আসতে রাজি হয়েছে বিকেল 5টায়। ততক্ষণে আমজাদ হোসেনের স্ত্রী শরীরে মোম বেঁধে রাখে আর তাকে বাঁচাতে মিথ্যে কথা বলতে রাজি হয় আমজাদ হোসেন। সময়টা পার হতে থাকে চলমান গতিতে। ঘড়ির কাঁটায় টুনটুন শব্দে ঘন্টার পর ঘন্টা কেটে বিকেল 5টা বাজে। বিজনেসম্যান আমজাদ হোসেনের বাড়িতে উপস্থিত হয়েছে কয়েকশো মিডিয়া সাংবাদিক। আমজাদ হোসেন ক্যামেরার সামনে বসে মাইক্রোফোন হাতে নিয়ে বলে ওঠে, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে।
আমার মেয়ে বেঁচে আছে, সে এখনো মরেনি। তাকে আমার বাড়ির ভেতরে অবজারভেশনে রাখা হয়েছে। শরীরের অবস্থা খারাপ, তার জন্য দোয়া করবেন। এবং যে মেয়েটাকে আমরা দাফন দিয়েছি সেটা সেই ঘটনাস্থলে উপস্থিত থাকা একটা অসহায় মেয়ে ছিল। আপনারা আমাদের মেয়ের জন্য দোয়া করবেন। আর ভিক্টর, অর্থাৎ আমার জামাই, সে বেঁচে থাকলে আমরা খুশি হতাম। তবে শোনা যাচ্ছে সে বেঁচে আছে, কিন্তু আমি জানি সে বেঁচে নেই, তাকে মেরে ফেলেছে। আমার মেয়ে বেঁচে আছে, আমার মেয়ের জন্য দোয়া করবেন। কথাটা বলে সবার কাছে বিদায় নেয় আমজাদ হোসেন। সাংবাদিকগুলো সেখান থেকে চলে যায়। খবরটা ভাইরাল হয় বিভিন্ন জনপ্রিয় অ্যাপ মিডিয়ার মাধ্যমে। ছড়িয়ে পড়ে খবরটা পুরো দুনিয়ার কাছে। হইচই আর গভীর এক ভাবনার মধ্যে ভিক্টর ওখানে বসে অস্ত্র ধার দিতে থাকে। এমন সময় তার ফোনে থাকা নোটিফিকেশনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় একটা ভিডিওতে ক্লিক করার সাথে সাথে খবরটা তার চোখে পড়ে। এক মুহূর্ত নিজের কানকে বিশ্বাস করতে পারে না খবরটা শুনে। প্রায় পাগলপাড়া হয়ে যায় খুশিতে আত্মহারা হয়ে। আনমনে বলে ওঠে, আমার প্রিয়তমা, আমার প্রিয়সী, আমার পথ চলার সঙ্গী, আমার অক্সিজেন এখনো বেঁচে আছে। আমি আজকে রাতেই যাব তার দেখা করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজ রাতেই যাব। কথাটা বলে খুশিতে আত্মহারা হয়ে যায়। সময়টা যেতে থাকে টপ টপ করে। সেকেন্ডের ঘড়ির কাঁটায় টং টং শব্দে ঘন্টা বেজে ওঠে। দেখতে দেখতে রাত 9টা বেজে যায়। আশেপাশে থাকা পরিবেশটা নিস্তব্ধ। বাড়িটা কেমন যেন নিস্তব্ধ। হঠাৎ এক আগন্তুকের আগমন ঘটে সেই বাড়িতে। গেট দিয়ে প্রবেশ করে, বিল্ডিংয়ের পাইপ ধরে দোতলার রুমে গিয়ে পৌঁছয় এক আগন্তুকটা সেখানে পৌঁছে গিয়ে দেখতে পায় বিছানার উপর কেউ শুয়ে আছে। খুশিতে বাকবাকুম হয়ে আগন্তুকটা বিছানার উপরে থাকা মানুষটার মুখ থেকে কাপড়টা সরাতেই তার উপর একটা জাল এসে পড়ে। বিছানা থেকে আচমকা কেউ একজন উঠে আগন্তুকটার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। সাথে সাথে রুমের সব লাইট জ্বলে ওঠে। আগন্তুকটাকে বন্দুক হাতে সবাই ঘিরে ধরে। প্রায় 20 থেকে 30 জন ছেলের হাতে AK-47 বন্দুক। আগন্তুকটা অবাক হয়ে তাকিয়ে আছে। রুমের বাইরে থেকে হাসতে হাসতে ভেতরে প্রবেশ করে কয়েকজন। ঘুঘু তুমি খেয়ে যাও বারবার ধান, ঘুঘু তুমি এবার পড়েছ ফাঁদে, দিতে হবে তোমার পান। কেউ একজন কবিতা আবৃত্তি করে রুমের ভেতর প্রবেশ করে। আগন্তুকটা সেদিকে তাকিয়ে দেখতে পায় রিশমা বেগম এবং এন্তাজুল হক বাড়ির ভেতরে প্রবেশ করছে। সামনে বন্দুক মাথায় ঠেকিয়ে রেখেছে সাকিব বলে ওঠে, অবশেষে তুই আমাদের পাতা ফাঁদে পা দিলি আর ধরা পড়লি আমাদের জালে। তোর জ্বালায় রাতের ঘুম চোখ থেকে হারিয়ে গিয়েছিল, জীবনটা পকেটে নিয়ে ঘুরতে হতো, কিন্তু আজকে দেখ আমাদের জালেই তুই ধরা পড়েছিস। এজন্য বলা হয় ওস্তাদের মাস শেষ রাতে, তাই ওকে বাইরে নিয়ে আয়। এই বলে রুমের ভেতর থেকে তাকে রশি দিয়ে বেঁধে বাইরে নিয়ে আসা হয়। বাগান বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়, যেখানে পরিবেশটা বেশ সুন্দর। বিভিন্ন আম গাছ, ফুলের গাছ দিয়ে বাগানটা সাজিয়েছে। বাগান বাড়ির একটা গাছে বেঁধে ফেলে পাশে তাকাতেই দেখতে পায় নুসরাতের বাবা মাকে বেঁধে রেখেছে। আমজাদ হোসেন বলে ওঠে, বাবা ভিক্টর, তুমি বেঁচে আছো, অথচ তোমাকে মৃত্যুর ফাঁদে ফেলে দিলাম আমি। তুমি আমাকে মাফ করে দিও। নুসরাতের মাকে ওরা বেঁধে রেখেছে, তার শরীরে বোম রেখেছে। আমি যদি এমনটা না করতাম তাহলে ওরা তাকে মেরে ফেলতো। আগন্তুকটা হেসে ওঠে। মৃত্যু তার চোখের সামনে, তবুও তার ভয় নেই, যেন ভয়কে জয় করে বিজয় নেবে ছিনিয়ে। অনেক হয়েছে নাটক, এখন হবে সিনেমা। ওর শরীর থেকে সব কাপড় খুলে ফেল। রিশমা বেগমের কথা মতো শামীমের শরীরে থাকা পোশাক খুলে ফেলে। এরপর রিশমা বেগমের হাতে ধরিয়ে দেয় একটা লোহার চিরুনি। রিশমা বেগম হাসতে হাসতে বলে ওঠে, তুই করেছিলি অত্যাচার, আর আমি দিব মৃত্যুর যন্ত্রণা। কথাটা বলে পিঠের উপর লোহার চিরুনি রেখে নিজের দিকে টানতে থাকে। সাথে সাথে শরীরের চামড়া কেটে মাংস বেরিয়ে আসে। শরীরটা মুহূর্তের মধ্যেই ছিঁড়ে ফেলে, শরীরটা ক্ষত হয়ে যায়। এরপর সেখানে লবণ নিয়ে আসা হয়। তারপর রিশমা বেগম 2 মুঠো লবণ নিয়ে ঘাড়ের ওপর রাখে। এরপর পিঠের ছিঁড়ে যাওয়া ক্ষতস্থানে লবণ দিয়ে পিঠে মালিশ করতে থাকে। ক্ষতস্থানে রক্তের সাথে লবণগুলো যত গলে যায় তত শরীরের ভেতর এক মৃত্যু যন্ত্রণা সৃষ্টি হয়।
কেঁপে ওঠে ভিক্টরের শরীর। এটা থেকে সবাই হেসে ওঠে, কিন্তু ভিক্টর দাঁতে দাঁত রেখে সমস্ত যন্ত্রণা নিজের বুকের ভেতর রেখে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমজাদ হোসেন ও তার স্ত্রী ভয় চোখ বন্ধ করে ফেলেছেন। ভিক্টর কোনো কথা বলে না, চুপচাপ সমস্ত অত্যাচার সহ্য করতে থাকে। সাকিব দৌড়ে এসে ভিক্টরের বুক বরাবর লাথি মারে আর মুখে কয়েকটা ঘুষি দিয়ে বলে ওঠে, ভেবেছিলাম তুই মরে গেছিস, কিন্তু তুই যে এখনো বেঁচে আছিস জানি না। তোর কই মাছের জান, তবে তোকে আজকে জবাই করে মেরে ফেলবো যাতে বাঁচতে না পারিস। এখনো সময় আছে, আমাকে মেরে ফেল। যদি আমি বেঁচে যাই তাহলে দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে তোদের জন্য। জাহান্নাম তো তোর জন্য হয়ে গেছে দুনিয়াটা। তোকে এতটাই যন্ত্রণা দিয়ে মারবো যে তুই মৃত্যুকালে বলে সেটা তোর চোখের সামনে তোর শ্বশুর শাশুড়ি দেখবে। শামীম হাসতে থাকে। এটা দেখে সাকিব, এন্তাজুল হক সহ বেশ কয়েকজন ছেলে পেলে হক স্টিক দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। শামীম চুপচাপ সমস্ত মার সহ্য করতে প্রায় রক্তাক্ত হয়ে গেছে শরীরটা, ছেড়ে দিয়েছে শরীরটা, বিভিন্ন জায়গায় ফেটে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে, চোখগুলো বন্ধ হয়ে গেছে। দাঁড়িয়ে থাকতে না পেরে শরীরটা এলিয়ে দিয়েছে, রশি দিয়ে বেঁধে রেখেছে হাত পাগুলো। রশির উপর ভর করে শরীরটা ছেড়ে দিয়েছে ভিক্টর। রেশমা বেগম বলে ওঠে, অনেক হয়েছে, ওকে এখন আমার হাতে ছেড়ে দাও। ওকে আমি নিজের হাতে জবাই করে মেরে ফেলবো। কথাটা বলে ছুরি হাতে নিয়ে এগিয়ে যায় রেশমা বেগম। ভিক্টরের গলার উপর ধারালো একটা ছুরি রেখে যখনই টান দিতে যাবে, ঠিক তখনই গরম বুলেটের শব্দে জায়গাটা আবার মুখরিত হয়ে ওঠে। সাইলেন্সারের বুলেটের শব্দে জায়গাটা থমকে যায়। সবার চোখ যায় গেটের দিকে। কোনো এক আগন্তুকের আগমন ঘটে বাইকের ওপরে বসে। বন্দুক হাতে গুলি করছে রেশমা বেগমের হাতে। রেশমা বেগমের হাত থেকে ছুরিটা পড়ে যায়। রেশমা বেগম সেখান থেকে পিছিয়ে আসে। এটা দেখে সাকিব বলে ওঠে, কে রে তুই? তোর সাহস হয় কি করে আমাদের উপর গুলি চালানো? সরকারি বন্দুক থেকে একটা বুলেট বের হলে তার হিসাব দিতে হয় সরকারকে, কিন্তু ভিক্টরের দেওয়া বন্দুক থেকে একটা বুলেট বের হওয়া মানে একটা শয়তানকে জিন্দা কবর দেওয়া। আগন্তুকটা কথাটা বলে আবারও মাস্টারমাইন্ড একটা হাসি দেয়। এটা দেখে ভিক্টর হো হো করে হেসে ওঠে। সবাই ভিক্টরের দিকে তাকায়। আগন্তুকটা মাথায় থাকা হেলমেটটা খুলে বাইকের ওপরে রাখে। সবাই আগন্তুকটাকে দেখে নিজেদের হুঁশ হারিয়ে ফেলে। সেই পরিচিত মানুষটাকে দেখে এন্তাজুল সাহেব বলে ওঠে, সৈকত, ইন্সপেক্টর সৈকত, তুমি তুমি এখানে কি করো? কি করব বলেন স্যার, আপনারা নিয়ে এলেন, আমাকে আসবো না ভেবেছিলাম, কিন্তু আসতে হলো আপনাদের মাঝে। তোর কত টাকা লাগবে বল, এখান থেকে চলে যা, হয়তো তোকেও এই ভিক্টরের মতো মেরে পুঁতে দেব। হুম, এবার তো ভিক্টর মরবে না মারবে? তোরা তোদের জীবনে আয়ুটাই এখানে শেষ হয়ে গেছে। গাছের মধ্যে থাকা সেই পাতাটা অলরেডি পড়ে গেছে, তাই তোদের এখন থেকে যেতে হবে তোদের আসল বাড়িতে। এতদিনে অনেক মেহমানি খেয়েছিস এই পৃথিবীতে, এখন তোরা যাবি আমাদের মাধ্যমে তোদের নতুন বাড়িতে। তোকে তো এন্তাজুল হক যখনই হক স্টিক দিয়ে মারতে যাবে সৈকতকে, তখনই সৈকত হাঁটুর নিচে গুলি করে এন্তাজুল হকের। ভিক্টর সৈকতকে দেখে অবাক হয়ে যায়। সৈকত কোনো কথা না বলে ভিক্টরের দু পায়ের বাঁধন বরাবর গুলি করে, সাথে সাথে বাঁধন ছিঁড়ে যায়। এরপর সৈকত সবাইকে গুলি করতে থাকে। ভিক্টরের ভেতরে থাকা সমস্ত শক্তি দিয়ে রশিতে টান দেওয়ার সাথে সাথে রশি ছিঁড়ে যায়। এরপর ভিক্টর এক এক করে সবাইকে কুত্তার মতো জবাই করে ফেলতে থাকে। দুইটা ছেলের উপরে ছুরি দিয়ে লাফ দেওয়ার সাথে সাথে দুইটা ছেলের শরীর থেকে মাথাটা ছিটকে গিয়ে পড়ে। একজনের শরীরের উপর আঘাত করতে শরীরটা দুখণ্ড হয়ে দুদিকে ছিটকে গিয়ে পড়ে। অপর পাশে থাকা ছেলেটার ঘাড় বরাবর কুড়াল দিয়ে কোপ দেওয়ার সাথে সাথে মাথাটা ছিটকে গিয়ে সরজমিনের ওপর লাফালাফি করতে থাকে। যেন পাগল হয়ে গিয়েছে ভিক্টর। পাগলের মতো এক পাশ থেকে শুরু করে সবাইকে কোপাতে থাকে। এদিকে ইন্সপেক্টর সৈকত এক এক করে সবাইকে টার্গেট করে গুলি করতে থাকে। এক পর্যায়ে আমজাদ হোসেন ও তার স্ত্রীকে সেখান থেকে নিয়ে বাড়ির ভিতর পাঠিয়ে দেয়। ভিক্টরের সমস্ত শরীরের রক্ত বিভিন্ন মানুষের রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। মুখে বুকে সারা শরীরে রক্ত দিয়ে গোসল করা হয়ে গেছে। চতুর্পাশে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। লাশের টুকরোগুলো শরীর থেকে আলাদা হয়ে বিভিন্ন স্থানে লাফালাফি করতে থাকে। সাকিব, রিশমা আর এন্তাজুল হক এটা দেখে মাথায় হাত দিয়েছে। ভয়ে গলার শুকিয়ে গেছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। এটা দেখে যখনই পালাতে যাবে তখনই সাকিবের পিঠের উপর ছুরি দিয়ে আঘাত করার সাথে সাথে সাকিবের পিঠের অংশটা ছিঁড়ে যায়। সাকিব মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায়। এরপর তাকে টেনে নিয়ে এসে একটা গাছের সাথে বেঁধে ফেলে।
কেউ বেঁচে নেই, সবাই টুকরো টুকরো খণ্ড খণ্ড হয়ে মাটিতে পড়ে আছে। রিশমা বেগম আর ইন্তাজুল হকের মাথার উপর বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর সৈকত। সাকিব ভয়ে বলে ওঠে, ভাই তোর পায়ে পড়ি, আমাকে মাফ করে দে, আমাকে ছেড়ে দে। আমি তো তোকে ছোটবেলায় মানুষ করেছি, বড় করেছি, এই উসিলায় তুই আমাকে ছেড়ে দে। হা হা হা, শাওয়ার ফোল্লা, তুই আমার জীবনটা চাইলে সেটাও তোর জন্য দিয়ে দিতাম। তুই আমার সাজানো সংসার ভেঙেছিস, আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, তোকে কি করে ছেড়ে দিব বল? শামীম ইচ্ছে মতো সাকিবকে পেটাতে থাকে, মারতে মারতে আত্মহত্যা করে ফেলেছে। এরপর পা দিয়ে লাথি মারে তার লজ্জাস্থানে। সাথে সাথে গগন ফাটানো এক চিৎকার দেয় সাকিব, যেন জীবনটা বেরিয়ে যায়। পায়ের পাতা থেকে শুরু করে মাথার ব্রেন পর্যন্ত যেন শরীরে থাকা আত্মাটা ভয়ে ছটফট করতে থাকে। সাকিব ব্যথায় লাফাতে থাকে। সাকিবকে পায়ে রশি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়। তোর মৃত্যুটা এত ভয়ঙ্কর হবে যে 2026 সালের ইতিহাস হয়ে থাকবে। কথাটা বলে তার শরীরে থাকা সমস্ত কাপড় ছিঁড়ে ফেলে। এরপর তাকে নগ্ন করে পায়ের গিরা কেটে ফেলা। এরপর হাত দিয়ে শরীরের চামড়াগুলো নিচের দিকে টানতে থাকা। চিৎকার করতে করতে সাকিব ব্যথায় ছটফট করতে থাকে। তার গগন কাঁপানো চিৎকার যেন সবার হৃদয়কে কাঁপিয়ে তোলে। আকাশটা মুহূর্তের মধ্যেই কালো মেঘে ছেয়ে যায়। রাত তখন 10টা বাজে। তারাগুলো কালো মেঘে হারিয়ে যায়। চাঁদ মামা ভয়ে লুকিয়ে পড়ে কালো মেঘের আধারে। দমকা বাতাস যেন থেমে যায়। বিভিন্ন জায়গা থেকে ভেসে আসা বিভিন্ন প্রজাতির প্রাণীগুলোর ডাকাডাকি বন্ধ হয়ে যায়। সাকিব চিৎকার করতে থাকে। সাকিবের মুখের ভেতর থেকে জিহ্বাটা টেনে বের করে সেটা কেটে ফেলে। এরপর শরীর থেকে চামড়াটা টানতে টানতে সম্পূর্ণ শরীরের চামড়া আলাদা করে ফেলে। তারপর পুরো শরীরে ভালো করে লবণ মাখিয়ে দেয়। তখনও জীবন ছিল। নিস্তেজ আর রক্ত শূন্য হয়ে সাকিব সেখানেই মারা যায়। শামীম এলোপাথারি ধারালো কোড়াল দিয়ে শরীরের মাংসগুলোকে আলাদা করতে থাকে। শরীরটা মুহূর্তের মধ্যে টুকরো টুকরো মাংসে পরিণত হয়। এরপরও যেন তার রাগ নিয়ন্ত্রণে আসে না। কঙ্কাল হয়ে গাছে ঝুলে থাকা সাকিবের দেহটা সৈকত বলে ওঠে, শামীম ওদেরকে ছেড়ে দাও, বাকি দুজন কি করবে? এরপর শামীম সাকিবকে ছেড়ে দেয়। শামীম পকেট থেকে ফোন বের করে কাকে যেন ফোন করে। সাথে সাথে 3 থেকে 4টি গাড়ি ছেলে পেলে এখানে উপস্থিত হয়। এরপর শামীম ইশারা দেওয়ার সাথে সাথে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। রাত তখন 11টা বাজে। পরিবেশটা মৃদু বাতাস বইছে। বাংলো বাড়ির ভেতরে বেঁধে রেখেছে চেয়ারের সাথে রিশমা বেগম ও ইন্তাজুল হককে। রিশমা বেগম বলে ওঠে, ওই মাফিয়া, তোর হাতে সময় আছে, বাঁচতে চাইলে আমাদের ছেড়ে দে। চুপ শালি, তোকে আজকে ভয়ঙ্কর শাস্তি দিব। তুই আমার ইমোশন নিয়ে খেলেছিস। কথাটা বলে শামীম রেশমা বেগমকে বিছানার উপর ফেলে দিয়ে খাটের সাথে হাত পা বেঁধে ফেলে। রেশমা বেগমের বয়স 35 থেকে 38 বছর হবে। দেখতে এখনও ভীষণ হট, মাথায় প্রচণ্ড রাগ, চোখে তীব্র ঘৃণা। শামীম এবার রেশমা বেগমের বুকের ওপর হাত দিয়ে পরনে থাকা ব্লাউজ সহ ব্রা ছিঁড়ে ফেলে। ভয়ে তার আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলে রেশমা বেগম। শরীর কাঁপতে থাকে। ভয়ে মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। পুরো উলঙ্গ করে খাটের উপর ফেলে রেখেছে রেশমা বেগমকে। সমস্ত ঘটনাটা দেখছে ইন্তাজুল সাহেব। ইন্তাজুল হক বলে ওঠে, এই তুই পাগল হয়েছিস? তুই কি করছিস এসব? শামীম দৌড়িয়ে ইন্তাজুল হকের লজ্জা স্থানে লাথি মারে। ব্যথায় কুকড়ে ওঠে ইন্তাজুল হক। এরপর শামীম নিজের প্যান্টের বেল্ট খুলে এলোপাতাড়ি পেটাতে থাকে রেশমা বেগমকে। উলঙ্গ শরীরে বেল্টের আঘাতে ক্ষতবিক্ষত হতে থাকে শরীর। এরপর শামীম বিছানায় উঠে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সারা শরীরে কামড় আর নখের আঁচড়ে ব্যথায় কুকড়ে ওঠে। বেল্টের আঘাত আর শারীরিক অত্যাচারে নিস্তেজ হয়ে যায় রেশমা বেগম। বিছানার উপর চাদরটা রক্তে রঙিন হয়ে গেছে। শরীরটা এলিয়ে দিয়েছে বিছানার ওপরই রেশমা বেগম নিস্তেজ হয়ে পড়েছে। আর পারছে না অত্যাচার সহ্য করতে। তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, আমার প্রিয়তমাকে মেরেছিস। তোদের বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না। কথাটা বলে রেশমা বেগমের বুকের দুপাশে মাংস কেটে ফেলে। এরপর ধারালো একটা অস্ত্র দিয়ে লজ্জা স্থান কেটে ফেলে। এরপর সেখানে ঢেলে দেয় লবণ ও মরিচের গুঁড়ো। রেশমা বেগম লাফাতে থাকে, চিৎকার করতে থাকে। জিভাটা মুখের ভেতর থেকে বের করে এনে কেটে ফেলে দেয়। এরপর রেশমা বেগমের বিভিন্ন ক্ষতস্থানে অ্যাসিড নামক রাসায়নিক কেমিক্যাল ঢেলে দেয়। সাথে সাথে মাংস গলে যেতে থাকে। পাশের রান্নাঘর থেকে ফুটন্ত গরম তেল এনে রেশমা বেগমের মুখের ভেতর একটা পাইপ ঢুকিয়ে দিয়ে গরম তেল ঢুকিয়ে দেয়। মুখের ভেতর দিয়ে গরম তেল পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে ভেতরের অংশ পুড়ে যায়। রেশমা বেগম সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর সেখানে উপস্থিত হয় ইন্সপেক্টর সৈকত আর বলে ওঠে, শামীম এখন এনজুয়েল হকের কি করবে? ওকে বেশি কষ্ট দিব না, ওকে শুধু পদ্মা সেতুর নিচে ঝুলিয়ে রেখে দিব।
তাদের ওকে নিয়ে চলো। হুম। তখন রাত 2টা বাজে। বাংলো বাড়ির ভেতর থেকে বের হয় একটা কালো রঙের স্মার্ট গাড়ি। পদ্মা সেতুর ওপরে গাড়িটা এসে থামে। এরপর সাইডের একটা রাস্তা ধরে পদ্মা সেতুর নিচে নামে। তারপর একটা স্টিমারে করে পদ্মা সেতুর মাঝখানে গিয়ে দাঁড়ায়। এরপর সেখানে একটা মই নেই। তারপর পদ্মা সেতুর ওপরের নিচের অংশে লাগিয়ে দেয়। এরপর শামীম ইমতাজুল হকের শরীর থেকে সমস্ত পোশাক খুলে ফেলে। তোর পায়ে পড়ি শামিম, আমাকে ছেড়ে দে, আমার সব সম্পদ তোকে দিয়ে দেব। তোর গাছের পাতা ঝরে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, যেতে হবে তোকেও। পরে কথা না বলে চুপচাপ মেনে নে নিজের মৃত্যুটাকে। কথাটা বলে ইমতাজুলের হকের 2 হাতের রক কেটে দেয়। চামড়া কেটে রক্ত বের হতে থাকে। এভাবেই পায়ের অবস্থা করে। তারপর প্লেট দিয়ে শৈলের পিঠ থেকে শুরু করে বুকে পেটে টানতে থাকে। শৈলটা মুহূর্তের মধ্যেই চিরে ফালা ফালা হয়ে যায়। এরপর ইমতাজুল সাহেবের লজ্জার স্থানে রশি বেঁধে 2টা ইট ঝুলিয়ে দেয়, যেখানে জীবনটা বের হয়ে যায়। মুখের ভেতর থেকে জিহ্বাটা বের করে কেটে ফেলে, যাতে চিৎকার করতে না পারে। এদিকে তার পুরুষাঙ্গে 2টা ইট বেঁধে নিচে ঝুলিয়ে দেওয়াতে তার জীবন বেরিয়ে যেতে থাকে। এরপর গলায় হালকা করে শ্বাসনালী কেটে দিয়ে পদ্মা সেতুর নিচের অংশে ঝুলিয়ে দেয়। ছটফট করতে থাকে ইমতাজুল হক। এরপর শামীম সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত কেটে সকাল হতে থাকে। চলুন তাহলে শুনে আসি শামীম কি করে বেঁচে গেল। পদ্মা সেতুর উপর থেকে শামীমকে যেদিন ফেলে দেওয়া হয়, সেদিন সেখানেই পানিপথে কিছু অসাধু ব্যবসায়ীকে ধরতে ইন্সপেক্টর সৈকত নিচ দিয়ে যাচ্ছিল, আর উপর থেকে ফেলে দেয় শামীমকে। শামীমকে স্টিমারের উপরে পড়ে। রক্তাক্ত শরীর দেখে ঘাবড়ে যায় ইন্সপেক্টর সৈকত। ইন্সপেক্টর সৈকত চিনতে পারে এটা ভিক্টর। এই মুহূর্তে সেখানে দেরি না করে দ্রুত নিয়ে যায় গোপনে হাসপাতালে। এরপর কয়েকদিন পর জ্ঞান ফেরে। তারপর তার কাছ থেকে সমস্ত কিছু শুনে ইন্সপেক্টর সৈকত তাকে সাহায্য করে। এই ছিল তার ফিরে আসা এবং বেঁচে যাওয়া অতীতের গল্প। ইন্সপেক্টর সৈকত আর ভিক্টর দুজনে বসে চায়ের কাপে চুমুক দিয়ে চা খাচ্ছে আর টিভির স্ক্রিনে শুনছে। কালকে বিকেল 5টায় খবরের এক সংবাদে নুসরাতের বাবা মা তাদের মেয়ের বেঁচে থাকার কথা প্রকাশ করে, কিন্তু সবটাই ছিল একটা গল্প সাজানো। মূলত ভিক্টরকে ধরার জন্য এটা ফাঁদ পাতা হয়েছিল। তবে ভিক্টর বেঁচে আছে, বেঁচে নেই নুসরাত আহমেদ হোসেনের বাড়িতে প্রায় কয়েকশো লাশ পাওয়া গেছে। এই ছিল বর্তমান খবর। তুমি এখন কি করবে ভিক্টর? দেশ ছেড়ে চলে যাব। এদেশে থাকলে নুসরাতের মায়া আমাকে কুড়ে কুড়ে খাবে। যেদিকে তাকাই সেদিকে শুধু নুসরাতকেই দেখতে পাই। ঠিক আছে, আমি তোমার যাওয়ার সমস্ত ব্যবস্থা করতেছি। হুম। পরিবেশটা তখনও গরম। প্রতিশোধ নেওয়া শেষ। সবাইকে মেরে প্রতিশোধের নেশায় নিজেকে পুড়িয়ে এখন অন্য কোনো এক দেশে চলে যাবে শামীম। রাত হয়েছে। শামীম কবরস্থানের পাশে দাঁড়িয়ে শেষবারের মতো দেখা করতে এসেছে তার প্রিয়সীর। ওহে আমার প্রিয়তমা, তোমার খুনের প্রতিশোধ নিয়েছি। আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি দূর আকাশে, শুধু আমি যেতে পারলাম না তোমার কাছে। এই শহর ছেড়ে আমি যাব অন্য দেশে, তবে ভুলতে পারবো না তোমাকে। নতুন গন্তব্যে আমার যাত্রা হবে, নতুন এক জীবন নিয়ে। তুমি ওই আকাশের তারা হয়ে আমাকে ভালোবেসে চেও। আমি তোমাকে আগলে রাখবো আমার বুকের ডান পাশে। কথাটা বলে কবর জিয়ারত করে চোখের পানি মুছে শামীম সেখান থেকে চলে আসে নিজ বাড়িতে। এমন সময় ইন্সপেক্টর সৈকত হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। এটা দেখে বলে ওঠে শামীম, আপনার কি হয়েছে? আপনি এমন করতেছেন কেন? বুঝতেছি না ভিক্টর কি করব। সেন্ট মার্টিন এর ওপরে বেশ কিছু সন্ত্রাসী হামলা করতে চলে এসে ঠেকাবো কিভাবে বুঝছি না। কেন? সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ অফিসার আছে, সবাইকে নিয়ে যান। এখানে অনেক বড় একটা চোরক কাজ করেছে। প্রশাসনের পক্ষ থেকে কেউ একজন গাদ্দারি করছে, যার কারণে এটাকে ধরতে পারছি না আমরা। যদি যাই তাহলে খুব সহজেই তারা বুঝে যাবে। ওকে, তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু ওরা খুব ভয়ঙ্কর, তুমি সেখানে মারা যেতে পারো। আমার হারানোর কিছুই নেই, আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে। এরপর রাত কেটে সকাল হয়। এই একদিনে সমস্ত কিছু রেডি করে ফেলে ইন্সপেক্টর সৈকত। সন্ধ্যায় সবার কাছ থেকে বিদায় নেয় ভিক্টর। হয়তোবা আর নাও ফিরতে পারে এই যুদ্ধ থেকে। যুদ্ধের ময়দানে শুধু মৃত্যুর ফাঁদ, যুদ্ধ মানেই মৃত্যুর খেলা। ভিক্টর, আমি চাই তুমি বিজয় ছিনিয়ে নিয়ে এসো। নিজের খেয়াল রেখো। কেন জানি না মনে হচ্ছে এই যুদ্ধ আমি জিতব ঠিকই, কিন্তু বেঁচে ফিরতে পারবো না। নিজের ওপর আত্মবিশ্বাস রেখো। হুম।
সবার কাছ থেকে বিদায় নিয়ে শামীম চলে যায় সেন্ট মার্টিনে। ওখানে গিয়ে দেখতে পায় ছোট ছোট করে অনেকগুলো কেন্দ্র করে সন্ত্রাসীরা সেন্ট মার্টিন দখল করেছে। এখানে দেশ ও দেশের বাইরে থেকে অনেক পর্যটক ঘুরতে আসে। সেন্ট মার্টিন সম্পর্কে আপনাদের আর নিশ্চয়ই অবগত করতে হবে না। দেখতে অপরূপ সৌন্দর্য ভরা প্রাকৃতিক দৃশ্য, নীল সাগরের ঢেউ, নারকেল গাছের সারি, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ভরে উঠেছে সেন্ট মার্টিন। আতঙ্কবাদীরা এটা দখল করেছে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য। অনেক পর্যটককে আটকে রেখেছে। শামীম নিজের মতো করে পজিশন নিয়ে সমস্ত দৃশ্যটা ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে থাকে। এক পর্যায়ে লিসা নামক একটা মেয়ে বলে ওঠে, বস, এত কিছুর পরও যদি সরকার আমাদের কথা না শুনে তাহলে কি করব? কি আর করব, মেরে ফেলে দেব এদেরকে আর আতঙ্ক সৃষ্টি করব সেন্ট মার্টিনে। প্রায় কয়েকশো মানুষ এখানে বেঁধে রাখা হয়েছে। যদি এখানে প্রশাসন আক্রমণ করে? ওকে বস, আমি তাহলে সমস্তটা একবার ঘুরে দেখি। কথাটা বলে ঘুরতে যায় লিসা। শামীম সমস্ত কিছু দেখে সাইলেন্সার লাগিয়ে গুলি করতে থাকে একটা ছেলেকে, যাকে যেখানে লাগে সে সেখানেই পড়ে থাকে। হঠাৎ করে লিসার চোখ যায় সমুদ্রের ধারে পড়ে থাকা তাদের একটা ছেলের দিকে। রিচার্ড সেখানে দৌড়ে যায় আর দেখতে পায় তার মাথায় কেউ গুলি করেছে। সাথে সাথে লিসা ফোন করে বলে ওঠে, বস, কেউ অ্যাটাক করছে, আমাদের কয়েকজন ছেলেকে মেরে ফেলেছে। মুজাহিদের কথায় লিসা সবাইকে এক জায়গায় করে আর সবাইকে সতর্ক করে দেয়। সমুদ্রের পাশে বালুচরের ওপরে কয়েকশো ব্যক্তিকে আটকে রেখেছে। চতুর্পাশের বন্দুক হাতে 20 থেকে 30 জন আছে। হঠাৎ করে সাইলেন্সারের গরম শব্দে জায়গাটা মুখরিত হয়ে ওঠে। মাটিতে লুটিয়ে পড়ে রাফাত। এটা দেখে সবাই আতঙ্কে পড়ে যায়। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে থাকে শামীমের পা লেগে হঠাৎ করে একটা তার ছিঁড়ে যায়। সাথে সাথে নারকেলের বাগানে থাকা বম ব্লাস্ট হয়ে যায়। শামীম বুঝতে পারে পদে পদে রয়েছে মৃত্যুর ফাঁদ। সবাই বম ব্লাস্টের শব্দে আরও সতর্ক হয়ে যায়। সবাইকে হাঁটুভাস করে সেখানে বসিয়ে রেখেছে। নারকেল গাছের পেছন থেকে সমস্ত দৃশ্য দেখছে শামীম। পকেটে থাকে ফোনটা বেজে ওঠে রিসিভ করতেই। ওখানে সবকিছু ঠিক আছে ভিক্টর? সর্বোচ্চ 10 থেকে 15 জন বেঁচে আছে, আপনি দ্রুত ফোর্স পাঠান। কলটা কেটে দিয়ে শামীম যখন সামনে আসতে যাবে ঠিক তখনই পেছন থেকে তার মাথায় কেউ একজন বন্দুক ঠেকিয়ে ধরে। এরপর থেকে নিয়ে আসে বাকি মানুষগুলোর সামনে। বস, এই ছেলেটাই আমাদের বাকি ছেলেপেলেদের মেরেছে। ওকে রশি দিয়ে বেঁধে পানিতে ফেলে দে। যখনই সবাই অন্যমনস্ক হয়েছে ঠিক তখনই লিসার পায়ে লাথি মারে ভিক্টর আর বন্দুক তুলে লিসার মাথায় গুলি করে। লিসা সেখানেই পড়ে যায়। এটা দেখে মুজাহিদ লাথি মারে ভিক্টরকে। এরপর সেখানে এক মারামারি শুরু হয়। সবার মধ্যে এক ভয়ঙ্কর লড়াই হয়। ভিক্টরকে সবাই মারতে থাকে, আবার ভিক্টর সবাইকে মারতে থাকে। এক এক করে সবাইকে মারতে থাকে। সবাই আত্মরা হয়ে সেখানেই পড়ে আছে। তোদের জীবন। কথাটা শুনে ঘাবড়ে যায় মুজাহিদ আর রাব্বি। দুজনেই লাথি মারে ভিক্টরকে। ভিক্টর লাথি খেয়ে পড়ে যায়। দুজনেই যান প্রাণ নিয়ে দৌড়াতে থাকে নারকেলের বাগানের দিকে। ভিক্টর পড়ে থাকা একটা ধারালো ছুরি নিয়ে তাদের পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তাদের উপর লাফ দিয়ে শরীর থেকে মাথাটা এক কোপে আলাদা করে ফেলে। মুজাহিদের মাথাটা ছিটকে গিয়ে জঙ্গলে পড়ে। এরপর শামীম রাব্বির বুক বরাবর ধারালো ছুরিটা ঢুকিয়ে দেয়। এরপর পেটের মধ্যে কয়েকবার আঘাত করে। শামীম যখনই সেখান থেকে চলে আসতে যাবে ঠিক তখনই পেছন থেকে রাব্বি পরপর 6টা গুলি করে। 2টা গুলি মাথায় গিয়ে লাগে আর পিঠ ভেদ করে বুক দিয়ে 4টা গুলি বের হয়ে যায়। গুলির আঘাত খেয়ে ছিটকে গিয়ে পড়ে পুঁতে থাকা একটা মাইন্ডারের ওপরে চাপ পড়ার সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। মুহূর্তের মধ্যে মুজাহিদ রাব্বি শামীমের দেহটা ক্ষতবিক্ষত হয়ে যায়। সবাই ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আগুনের ঝলকানিতে শরীরে 70% পুড়ে যায়। ইতিমধ্যেই সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী আর র্যাব পৌঁছে যায়। ঘটনাস্থলে গিয়ে সৈকত পৌঁছায়। দ্রুত সেখানে গিয়ে দেখতে পায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জায়গাটা। ও মাই গড! আপনারা দাঁড়িয়ে না থেকে দ্রুত ভিক্টরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। শামীমকে দ্রুত সেখান থেকে নিয়ে আসা হয়। শামীমের শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, এখনও জীবন আছে। মুখ দিয়ে রক্ত পড়ছে, শরীরের অধিকাংশ পুড়ে গেছে। অ্যাম্বুলেন্সে সৈকত সহ বেশ কয়েকজন অফিসার আছে। শামীম সৈকতের হাতে হাত রেখে বলে ওঠে, আমার সময় এখানেই শেষ। আমার যত সম্পদ আছে সব কিছু দিয়ে সুন্দর হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানা গড়ে তুলিও এবং আমার অর্থগুলো আমার সাথে থাকা বাকি ছেলেদের মাঝে বিতরণ করে দিও। পারলে আমার প্রেয়সীর পাশে আমার লাশটা দাফন করিও।
কথাটা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শামীম। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে সৈকতের চোখ থেকে, সাথে সাথে বাকি অফিসারগুলোর। ভিক্টর, তুমি ছিলে বলে নতুন করে কোনো অপরাধী জন্মাতে পারিনি। আল্লাহ যেন তোমাকে জান্নাতবাসী করে বন্ধু। কথাটা বলে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় তার বাংলো বাড়িতে। পরের দিন রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যু ঘোষণা করা হয়। বাংলাদেশের সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়। আকাশটা মেঘাচ্ছন্নময় ঘোলাটে। ভিক্টরের কথা মতো তার প্রিয়সীর পাশে তার কবর খোঁড়া হয়। জানাজার নামাজ আদায় করার জন্য প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সহ 3 বাহিনীর প্রধান এবং দেশে থাকা বিভিন্ন জায়গা থেকে আসা মানুষের ঢল পড়েছে। জানাজার নামাজ আদায় করার জন্য প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছে। সমস্ত রাস্তা ব্লক করা হয়েছে। মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গায়েবী জানাজার নামাজ আদায় করছে শামীমের জন্য। সবাই শামীমের জন্য দোয়া করতে থাকে। এতিমখানা বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলো কান্না করতে থাকে। দেখা হবে না আর শামীমের হারিয়ে গেল এভাবে শত্রুদের কাছে বিশ্বাসঘাতক বেঈমানদের কাছে সুন্দর একটা মাফিয়া ছেলের জীবন। এজন্যই বলা হয় একসাথে বসবাস করলে বন্ধু হয়ে যায় না, বরং সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকে। বেঈমানদের বিশ্বাসঘাতকতায় হারিয়ে গেল শামীমের মতো একজন ভয়ঙ্কর মাফিয়ার গল্প। এরপর আর জানাজা নামাজ আদায় করা হয়। ভাষণ দেয় প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি শুরু করে বড় বড় কর্মকর্তাগুলো। এরপর তার শ্বশুর ভাষণ দেয়। আপনারা ভিক্টরের জন্য দোয়া করবেন। সে হয়তো মাফিয়া ছিল, কিন্তু মানুষ হিসেবে ছিল অনেক ভালো। বিশ্বাসঘাতকদের জন্য আমাদের জীবন থেকে হারিয়ে গেল ভিক্টরের মতো একজন ভালো মানুষ। আমার জামাইয়ের জন্য, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। কথাটা বলে কান্নায় ভেঙে পড়ে আমজাদ হোসেন। টেলিভিশনের পর্দায় বিভিন্ন সাংবাদিক নিউজে দেখাচ্ছে এই খবরটা। এরপর শামীমের লাশটা দাফন করা হয় তার প্রিয়সীর পাশে। এক এক করে সবাই দোয়া করে লাশ দাফন করে যে যার মতো নিজ গন্তব্যে চলে যায়। সময়টা কাটতে থাকে, ব্যস্ত হতে থাকে শহরটা। আর সবাই নিজেদের মতো করে জীবন নিয়ে গোছাতে থাকে। হারিয়ে যায় শুধু ভিক্টর নামক এক আতঙ্কের নাম। আকাশটা মেঘাচ্ছন্নময়। ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করেছে। শহরটা এখনও থমকে আছে। রক্ত যেন ধুয়ে নিয়ে যাচ্ছে এই বৃষ্টি। প্রকৃতির কি খেলা! শহরটা যেন পাপে ভরে গিয়েছিল। শয়তান বেঈমানদের লেগে থাকা রক্তগুলো বৃষ্টির স্রোতে ধুয়ে নিয়ে যাচ্ছে এই শহর থেকে। সৈকত শামীমের কথা মতো সমস্ত প্রপার্টি সবার মাঝে বন্টন করে দিতে থাকে। শহরটা নিজের মতো করে চলতে থাকে। হারিয়ে যায় ভিক্টর নামক সেই মাফিয়া আতঙ্কের নাম। ইতিহাসের পাতায় ও বইয়ের পাতায় উল্লেখ করে দেয়া হয় ভিক্টর নামক আতঙ্কের নাম। ভালোবাসা কি অদ্ভুত! ভালোবাসার জন্য কেউ জীবন নেয়, আবার কেউ জীবন দেয়। মায়া বড় অদ্ভুত জিনিস। যে মায়ায় পড়ে সেই বোঝে। এভাবে শেষ হলো একটা মাফিয়ার জীবনের গল্প। সব গল্পের সুখ থাকে না, কিছু গল্পের শেষে দুঃখ থাকে। এটা একটা মাফিয়া গল্পের জীবনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের মিঠুন স্টোরির পাশে আপনারা যদি থাকেন, নতুন গল্প উপহার দেব বারে বারে। ধন্যবাদ সবাইকে।